রিপ্তির চাচা মঞ্জুরুল ইসলাম এতক্ষণ চুপ ছিল। হঠাৎ করে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে। তিনি বলেন, রিপ্তি, দেখ, তোর তো ডিভোর্স হয়ে গেছে শুনলাম, আর এদিকে আমার ছেলেটার জন্য একটা মেয়ে খুঁজছিলাম। তুই তো জানিস আমার মনির কত ভালো ছেলে। মনিরের সাথে কিন্তু তোকে খুব ভালো মানাবে। চাচার কথা শুনে রিপ্তির মাথা গরম হয়ে যায়। মনির মোটেই কোনো ভালো ছেলে নয়। সারাদিন নেশা করে আর মেয়েদের নিয়ে ফুর্তি করে বেড়ায়। শোনো চাচা, আমি এখানে নিজের অধিকার বুঝে নিতে এসেছি। আমার ডিভোর্স হয়ে গেছে, তার মানে এই নয় যে আমি যাকে তাকে বিয়ে করে নেব। রিপ্তির কথা শুনে তার চাচা সকিনার গা জ্বলে উঠল। কাকে যা তা বলছিস রিপ্তি? হীরের টুকরো ছেলে আমার। তোর ভাগ্য ভালো, তোর চাচা তোকে আমার মনিরের বউ করতে চাইছে। না হলে তোর মতো ডিভোর্সি মেয়েকে কে বিয়ে করবে? তোমাকে আমার কথা ভাবতে হবে না চাচি। তুমি আগে ভাবো তোমার ওই নেশাখোর ছেলের হাতে কোন বাবা তার মেয়েকে তুলে দেবে। তুই ভুলে যাস না আমরা তোর গুরুজন, ভদ্রভাবে কথা বল আমাদের সাথে। চাচার কথায় কোনো পত্রিকা না দেখিয়ে রিপ্তি বলে, তোমরা আমাকে আমার আব্বুর সব সম্পত্তি বুঝিয়ে দাও। আমি আর তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক নই। মঞ্জুরুল ইসলাম গলার স্বর কিছুটা নরম করে বলে, আমাকে কিছুদিন সময় দে, আমি সব কিছু তোকে বুঝিয়ে দেব। দেখো, আবার বেশি দেরি করো না। বেশি দেরি করা আমার পছন্দ নয়। মোর্শেদের জ্ঞান এখনো ফেরেনি। সিতারা বেগম তার শিয়রের কাছে বসে আছেন। তিনি যেন কোনো গভীর ভাবনায় মত্ত। মুনিয়া দরজার কাছে সুপের বাটি হাতে নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ভেতরে আসার সাহস পাচ্ছিল না। ওখানে আর সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ভেতরে এসো। মুনিয়া ভয়ে ভয়ে ভেতরে আসে। আম্মু, এই নিন আপনার কথা মতো স্যুপ করে এনেছি। সিতারা বেগম স্যুপটা হাতে নেন আর অপেক্ষা করতে থাকেন মোর্শেদের জ্ঞান ফেরার। কিছুক্ষণের মধ্যেই মোর্শেদ নড়াচড়া করে ওঠে। উঠে পড় বাবা, এই নে স্যুপটা খেয়ে নে। মোর্শেদ চোখ খুলে তাকায়। সিতারা বেগমকে বলে, আমাকে এখানে থাকলে চলবে না, আমাকে রিপ্তিকে ফিরিয়ে আনতে যেতে হবে। তুই স্যুপটা খেয়ে নে, রিপ্তিকে নিয়ে তোকে ভাবতে হবে না। কি বলছো তুমি আম্মু? আমি কেন ভাববো না? তুমি সব জেনেও এরকম কথা বলছো? সব জানি জন্যই বলছি, তোকে রিপ্তিকে নিয়ে ভাবতে হবে না। রিপ্তি ঠিকই ফিরে আসবে। তুমি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে কথাটা বলছো? স্যুপটা খেয়ে নে। সিতারা বেগম আর কোনো কথা না বলে চলে যায়। মোর্শেদ হতবাক চাহনিতে তাকায়। মুনিয়া কিছু বুঝতে পারছিল না। সে শুধু চায় রিপ্তি যেন আর এই বাড়িতে ফিরে না আসে। তুমি রিপ্তিকে পালিয়ে যেতে সাহায্য করেছো, তাই না? মোর্শেদের ঝাঁঝালো শাসানিতে মুনিয়া কেঁপে ওঠে। কিছু বলতে যাবে তার আগেই মোর্শেদ বলে, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তাই তুমি এখনো ঠিক আছো। এটাকে আমার দুর্বলতা ভেবো না। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর আর কখনো আমার বিরুদ্ধে কিছু করবে না। করলে তার ফলাফল হবে খুবই মারাত্মক। মুনিয়া মনে মনে মোর্শেদকে গালি দিয়ে চলে আসে। বাইরে এসে সিতারা বেগমের মুখোমুখি হয়। সিতারা বেগমও মোর্শেদের সুরেই কথা বলেন, আমার ছেলেটা খুব রাগী। একবার ক্ষমা করে দিয়েছে, তার মানে এই নয় বারবার ক্ষমা করবে। আমি সিরাজকে বলেছি, এবার তোমাকেও বলছি, মোর্শেদকে চেতিয়ে দিও না। ও যদি একবার রেগে যায় তাহলে কি করবে তার কোনো ঠিক নেই। আমার স্বামী মানে তোমার শ্বশুরকে দেখছো না কিভাবে বিছানায় পড়ে আছে? তার এই অবস্থা কিন্তু মোর্শেদই করেছে। যে ছেলে নিজের বাবার সাথে এমন করতে পারে সে যেন তোমাদের সাথে কিছু করতে একবারও ভাববে না, সেটা নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না। মুনিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় সিতারা বেগমের কথা শুনে। হম্বিতম্বি করে বলে, কি এমন হয়েছিল যে নিজের বাবার এই অবস্থা করেছে? আমি প্রশ্ন করা মোটে পছন্দ করি না। যা বলছি বাধ্য মেয়ের মতো তা মেনে চলো, তাহলেই তোমার লাভ। মুনিয়া নিজের মনের সব কৌতূহলকে দমিয়ে নেয়। তবে এটা তার কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই বাড়ির চার দেওয়ালে অনেক রহস্য ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বাড়িতে যেন কোনো খেলা চলছে সবার জীবন নিয়ে। এই খেলার নাম পুতুল খেলা। মুনিয়ার এখন খুব ভয় হতে থাকে যে তার জীবনও এমন পুতুল খেলায় পরিণত না হয়। জোহরের নামাজ আদায় করে নিয়ে রিপ্তি চলে আসে রান্নাঘরে।
চাচির উপর তার ভরসা নেই, না জানি খাবারে কি মিশিয়ে দেয়, তাই নিজেই রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মনির তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাব মাঠ থেকে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতেই রান্নাঘর থেকে খুব সুন্দর সুবাস তার নাকে আসে। মনির বলে, এত সুন্দর রান্নার গন্ধ কোথা থেকে আসছে? আম্মু যা রান্না করে তা তো মুখে দেওয়াই যায় না। এই বাড়িতে এত সুন্দর রান্না কে করছে? মনির রান্নাঘরে এসে রিপ্তিকে দেখতে পায়। বেশ অবাকও হয় রিপ্তিকে দেখে। বিষয়টাকে সে এভাবে আমলে না নিয়ে বলে, তুই এতদিন পর? রিপ্তি পিছনে ফিরে তাকাতেই মনিরকে দেখতে পায়। মনিরকে ছোটবেলা থেকেই পছন্দ করে না রিপ্তি, কারণ ছোটবেলা থেকেই মনিরের বিভিন্ন বদ অভ্যাস ছিল। মনির অবশ্য রিপ্তিকে অপছন্দ করে না। রিপ্তি বলে, হ্যাঁ এলাম। আমার বাড়িতে আসার জন্য কারো অনুমতি নেওয়ার নিশ্চয়ই প্রয়োজন নেই। আমি কি বলেছি অনুমতি লাগবে? রিপ্তি কোনো উত্তর দেয় না। মনিরও রান্নাঘর থেকে চলে আসে। অন্য মেয়েদের সাথে খারাপ ব্যবহার করলেও রিপ্তির সাথে কখনো অবশ্য করেনি। রিপ্তির সাথে চাইলেও খারাপ ব্যবহার করতে পারে না মনির। রিপ্তি রান্না করে টেবিলে বসে পড়ে, তারপর নিজের ভাত বেড়ে নিয়ে খাওয়া শুরু করে। মনিরও পাশে একটা টেবিলে বসে পড়ে, হাত না ধুয়েই একটা প্লেট নিয়ে খাওয়া শুরু করে। রিপ্তি খুব রেগে যায় মনিরের এমন ব্যবহারে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, জানেন না? এভাবে বাইরে থেকে এসে হাত না ধুয়ে খাওয়া শুরু করলেন কেন? রিপ্তির রাগী গলা শুনে মনির খাওয়া থামিয়ে দেয়। অন্য কোনো মেয়ে হলে কিছু বলতো। সামনে রিপ্তি বসে আছে, তাই কিছু বলে না। বেসিন থেকে হাত ধুয়ে আসে, বলে, এই খাবারে তো হাত না ধুয়ে স্পর্শ করেছি, এগুলো ফেলে দিয়ে আসি। আরে কি করছেন জানেন না? অপচয়কারী শয়তানের বন্ধু। আপনি এখান থেকে খেয়ে নিন। যেটুকু খাবারে স্পর্শ করেছিলেন সরিয়ে রাখুন, আপনার পোষা বিড়ালটাকে দিয়ে দেবেন। মনির মাথা চুলকে আচ্ছা বলে। খাওয়া দাওয়া শেষ করে রিপ্তি নিজের রুমে চলে যায়। মনিরও উঠতে যাচ্ছিল, তখন সকিনা এসে ন্যাকা কান্না শুরু করে। আমি কত কষ্ট করে তোদের বাপ ছেলের জন্য রান্না করি, আর তুই আমার রান্না ছেড়ে এই মেয়ের হাতের রান্না খাচ্ছিস। আর ওইদিকে আমি তোর জন্য ভাত বেড়ে রেখে দিয়েছিলাম, এখন সব ভাত বোধ হয় ফেলে দিতে হবে। আম্মু এরকম করবা না, অপচয়কারী হলো শয়তানের বন্ধু। তুমি কি শয়তানের বান্ধবী হতে চাও? এসব কি কথা বলছিস তুই মনির? তুই তো এমন কথা বলার ছেলে না। ওই মেয়েটা কি খাবারে খাইয়ে তোকে বশ করে নিল? খাবার খাইয়ে কিভাবে বশ করে? পাগলির মতো কথা বলো না। যাই হোক, আমি তোর বিয়ের কথা ভাবছি। বল কেমন মেয়ে চাই তোর? আমি বিয়ে করব না, লিভ ইন করব। এসব কি নাউজুবিল্লাহ মার্কা কথা? মনির শীষ বাজাতে বাজাতে চলে যায়। সকিনা মাথায় হাত দিয়ে থাকে।